এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখছো তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমাদের কথা দিয়েছিলাম আজকে কিন্তু তোমাদের পরিবেশবিদ্যা একাদশ শ্রেণীর অর্থাৎ 11 ক্লাসের এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশবিদ্যা, সেই পরিবেশবিদ্যার মক টেস্ট তথা বলা যায় তোমাদের ফাইনাল পরীক্ষার হাতে মাত্র কয়েকটা দিন বাকি আছে, অর্থাৎ সেমিস্টার 1 পরীক্ষার মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। এই মুহূর্তে আমি তোমাদের সামনে হাজির হলাম এমসিকিউ ইভিএস নিয়ে, অর্থাৎ পার্ট 3 নিয়ে। এই পার্ট 3 তে থাকছে তোমাদের এমসিকিউ টোটাল আমি উত্তর সহ তোমাদের কভার করে দেবো, তবে এটি কিন্তু পার্ট 3। তো এর আগে কিন্তু পার্ট 1 পার্ট 2 দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে গিয়ে তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এই মুহূর্তে তোমাদের ফেসবুক এবং ইউটিউব থেকে যারা আছো, অবশ্যই তোমাদের অফুরন্ত ভালোবাসা একরাশ ভালোবাসা জ্ঞাপন করে আজকে শুরু করছি তোমাদের পরিবেশবিদ্যার পার্ট 3। চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের একাদশ শ্রেণী, এই একাদশ শ্রেণীতে দেখো তোমাদের রয়েছে পরিবেশবিদ্যার, যেখানে 1 থেকে তোমাদের 33টি কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেমিস্টার 1। তবে মনে রাখবে এটা কিন্তু মানুষ ও পরিবেশ সুস্থিতি নয়। তো এখানে রয়েছে দেখো পার্ট 3 তে রয়েছে, এখানে আমি লিখে দিয়েছি দেখো, পরিবেশগত কার্যকলাপে বুদ্ধিমান ও সামাজিক অংশীদার হিসাবে বলা হয়েছে দেখো মানুষ এবং সবুজ বিপ্লব। তো এখানে আমি প্রথম কোশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। দেখো, সামাজিক অংশীদার হিসেবে বলা হয়েছে মানুষ হলো কি। দেখো, বিবেক বুদ্ধি এক আছে, বিতে আছে দেখো মূল্যবোধ ও নীতি, সিতে আছে বিচার ও বিশ্লেষণ, উপরে কিন্তু সবগুলি হবে। দেখো, সামাজিক অংশীদার হিসাবে কিন্তু মানুষ বলতে এখানে তাদের বিচার বুদ্ধি মূল্যবোধ সবকিছু রয়েছে। দেখো, আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো, গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন রয়েছে 2 নম্বরে। দেখো রয়েছে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, তো হি কান্ট সার্ভাইভ ইন আইসোলেশন। তো এটি এই উক্তিটি কে করেছে? বিখ্যাত একটি উক্তি কিন্তু করেছে। দেখো, উত্তর কিন্তু হবে অ্যারিস্টটল। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যারিস্টটল। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি অনবীনীকরণযোগ্য, অর্থাৎ চিরাচরিত সম্পদের উদাহরণ। যোগ্য কথার মানে একবার ব্যবহার করলে কিন্তু দ্বিতীয়বার আর তাকে ব্যবহার করা যাবে না, সেই ধরনের সম্পদকে বলা হয় অনবীনীকরণযোগ্য সম্পদ বা চিরাচরিত সম্পদ। যেমন এখানে রয়েছে দেখো বায়ু শক্তি, খনিজ তেল, সৌরশক্তি, কোনোটাই নয়। উত্তর কিন্তু হবে দেখো খনিজ তেল বা কয়লা। এগুলো কিন্তু কি বলতো, আহ এগুলো হলো অনবীনীকরণযোগ্য সম্পদ, মানে এগুলো একবার ব্যবহার করে তুমি সেকেন্ডবার ব্যবহার করতে পারবে না। খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো হলো অনবীনীকরণযোগ্য সম্পদ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে বলা হয়েছে দেখো, চারে বলা হয়েছে, এটি কিন্তু তোমাদের প্রথমে আমি একটা কথা বলে দিচ্ছি, এটি কিন্তু পার্ট তোমাদের রয়েছে পার্ট কিন্তু থ্রি পার্ট কিন্তু আমি আজকে করাচ্ছি। এর আগে কিন্তু পার্ট 1 পার্ট 2 কিন্তু কমপ্লিট করে দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে গিয়ে দেখে আসতে পারো। এরপরে রয়েছে দেখো চারে, অচিরাচরিত শক্তি হলো কি। অচিরাচরিত কথার মানে হলো যে সমস্ত শক্তি একবার ব্যবহার করলে তার কখনো শেষ হয় না। পৃথিবী যতদিন আছে সেই ধরনের শক্তি ততদিন থাকবে। অর্থাৎ যে ধরনের শক্তি পৃথিবীতে অফুরন্ত রয়েছে, একবার ব্যবহার করলেও কিন্তু তার ধ্বংস হয় না, শেষ হয় না, বারবার তাকে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো সেই ধরনের সম্পদকে বা সেই ধরনের শক্তিকে বলা হয় অচিরাচরিত শক্তি। যেমন রয়েছে দেখো না, এখানে কয়লা, বায়ু শক্তি, সৌরশক্তি, আর রয়েছে দেখো ডিতে রয়েছে উভয়ই। তার মানে এখানে হবে দেখো মানে বি এবং সি উভয়ই। তার মানে উত্তর কিন্তু হবে দেখো বায়ু শক্তি এবং সৌরশক্তি। উত্তর কিন্তু হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূগর্ভের তাপ শক্তি, এগুলো টোটাল কিন্তু অচিরাচরিত শক্তি। ঠিক আছে, এগুলো কিন্তু দেখো পৃথিবীর খুব কম দেশে কিন্তু ব্যবহার করে। আর এগুলো কিন্তু অচিরাচরিত শক্তি, এগুলো ব্যবহার করলে কিন্তু ক্ষয় বা ধ্বংস হয় না বা পরিবেশ দূষণ করে না। 5 নম্বরে কোয়েশ্চেন বলেছে দেখো, পরিবেশ সুরক্ষার জন্য একজন শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষের কি করা উচিত বা কি করণীয়। একে রয়েছে দেখো চিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানো, তারপরে রয়েছে বৃক্ষছেদন করা, সিতে রয়েছে দেখো বাল্যবিবাহ চালু করা, ডিতে রয়েছে জনসংখ্যা বাড়ানো। দেখো, পরিবেশ সুরক্ষার জন্য অবশ্যই চিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। চিরাচরিত শক্তি মানে আমরা কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস জানো, এগুলো কিন্তু বাড়ালে পরিবেশ এমনিতেই ক্ষতি হবে। তো বৃক্ষছেদন আমি পরে বলছি। দেখো, বাল্য বিবাহ চালু করে, এটাও কিন্তু হবে না। বাল্য বিবাহ চালু করলে কিন্তু পরিবেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং পরিবেশের ব্যালেন্স থাকবে না। এরপরে রয়েছে দেখো জনসংখ্যা বাড়ানো, অবশ্যই এটাও না। তার মানে বৃক্ষরোপণ করলে কিন্তু পরিবেশের সুরক্ষা দেওয়া যাবে এবং যেগুলো পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রিত থাকবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 বলা হয়েছে নিম্নলিখিত কোনটি পরিবেশ অবক্ষয়ের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। দেখো, পরিবেশের অবক্ষয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে শিক্ষা ও
এতে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়ন, তারপরে রয়েছে উদ্ভিদ ও বন্য প্রাণী সংরক্ষণ, সিতে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি। উপরের সবগুলি উত্তর কিন্তু হবে দেখো জনসংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধি। এখানে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি পরিবেশের অবক্ষয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি পেলেই কিন্তু পরিবেশের অবক্ষয় হবে, পরিবেশ ধ্বংস হবে, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে। তো জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে জনসংখ্যা বৃদ্ধি বলছে, তার মানে এটা কিন্তু উত্তর। অবক্ষয়ের কথার মানে এখানে জনসংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু উত্তর হবে। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি দেখো এখানে রয়েছে সাথে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের উপায় কি। দেখো জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ বাল্য বিবাহ রোধ করা, তারপরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা, সিতে রয়েছে এ বি উভয়, ডিতে রয়েছে কোনোটি নয়। তার মানে উত্তর কিন্তু হবে দেখো এ বি উভয়, মানে বাল্য বিবাহ তোমাদের রোধ করতে হবে, তারপরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ কথার মানে কিন্তু কোনো বাবা মায়ের দেখো 3টি 4টি 5টি 10টি 12টি সন্তান হলে হবে না। ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রণ কথার মানে এখানে একটি থেকে দুটি সন্তানই যথেষ্ট, সেই হিসেবে কিন্তু এটা চালু করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ না করলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে, দেশের জনসংখ্যা এত পরিমাণে বৃদ্ধি পাবে যেগুলো পরিবেশের উপরে চাপ পড়বে, তারপরে বিভিন্ন সম্পদের উপরে চাপ পড়বে, বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হবে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ এক থেকে দুটি বেশি সন্তান নেওয়া চলবে না। ঠিক আছে, যারা শিক্ষিত আছে তারা কিন্তু এই ব্যাপারগুলো ফলো করে। আর বাল্য বিবাহ কিন্তু রোধ করতে হবে, যাদের রয়েছে 14 বছর কিংবা 15 বছর কিংবা 16 বছরের মেয়েদের বিয়ে হয়ে যায়, এর ফলে কিন্তু এটাও কিন্তু একটা পরিবেশের ব্যাধি বলা যায়। ঠিক আছে, তো উত্তর কিন্তু হবে এ বি উভয়ই। ঠিক আছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ উপায় হলো বাল্য বিবাহ রোধ করা এবং জন নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আটে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি অরণ্য ধ্বংসের কারণ নয়। নয় বলেছে, কিন্তু এই নয় কথাটা ফলো করবে। দেখো নিম্নলিখিত কৃষি জমির সম্প্রসারণ, তারপরে বনসৃজন, নগরায়ন, শিল্পায়ন। দেখো নিম্নলিখিত কোনটি অরণ্য ধ্বংসের কারণ নয়। মানে বনসৃজন, বনসৃজন করলে তো অরণ্য বাড়বে। ঠিক আছে, অরণ্য বাড়বে, বনসৃজন কথার মানে অরণ্যের আয়তন বাড়বে। তো এটি কিন্তু অরণ্য ধ্বংসের কারণ নয়। বাকিগুলো কিন্তু কৃষি জমির সম্প্রসারণ করলে কিন্তু গাছ কাটতে হয়, নগরায়ন করলে কিন্তু গাছ কাটতে হয়, শিল্পায়ন করলে কিন্তু গাছ কাটতে হয়। তার মানে উত্তর কিন্তু হবে বনসৃজন, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের নয়ে বলা হয়েছে অরণ্য ধ্বংসের ফলাফল হলো কি। দেখো অরণ্য ধ্বংস করলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে, অবশ্যই এটা ঠিক। বিশ্ব উন্নয়ন, বিশ্ব উন্নয়ন, দেখো বিশ্ব উন্নয়ন অরণ্য ধ্বংসের ফলাফল দেখো বিশ্ব উন্নয়ন। আর রয়েছে ভূমিক্ষয়, অবশ্যই দেখো এগুলো কিন্তু বিশ্ব উন্নয়ন, হ্যাঁ ভূমিক্ষয়, এগুলো কিন্তু সবই উত্তর কিন্তু সঠিক। মানে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে দেখো অরণ্য ধ্বংস করলে। বিশ্বের উন্নয়ন, বিশ্বের উন্নয়ন কিন্তু দেখো বিশ্বের উন্নয়ন কিন্তু হবে না, বিশ্বের উন্নয়ন ব্যাঘাত ঘটবে। অরণ্য ধ্বংস করলে বিশ্বের উন্নয়ন ব্যাঘাত, দেখো ব্যাঘাত ঘটবে কিন্তু। আর ভূমিক্ষয়, এগুলো তার মানে উত্তর সবগুলো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 10-এ বলা হচ্ছে নিম্নলিখিত কোনগুলি গ্রিন হাউস গ্যাস। দেখো গ্রিন হাউস গ্যাস আমরা জানি কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এটাও গ্রিন হাউস গ্যাস। মিথেন, CH4 এটাও গ্রিন হাউস, CFC ক্লোরোফ্লোরোকার্বন এটাও গ্রিন হাউস গ্যাস। তার মানে উত্তর কিন্তু এটাই হবে। ঠিক আছে, তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। আর বাকিগুলো কিন্তু হবে না। অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, এগুলো কিন্তু প্রাকৃতিক বা ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু দেখো তার মানে উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। আর নিয়ন, আর্গন এগুলো কিন্তু ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস। এরপরে রয়েছে তোমাদের 11তে বলা হয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় নয় কোনটি। দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় নয় হলো দেখো রয়েছে কিন্তু এখানে চোরাচালান রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় নয়, চোরাচালান করলে কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণ হবে না। তারপরে পশু হত্যা করলে কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণ হবে না। তারপরে শীতে বন্য পশুদের বাসস্থান ধ্বংস করলেও কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণ হবে না। তাহলে সংরক্ষণের উপায় নয় কোনটি। অবশ্যই কিন্তু দেখো সংরক্ষণের উপায় নয়, এগুলো কিন্তু সবগুলোই সংরক্ষণের উপায় নয়। তার মানে অল অফ দ্য অ্যাবাভ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা যাচ্ছি 12তে। আজ থেকে আনুমানিক 40,000 বছর পূর্বে মানুষ কি শুরু করে। দেখো আজ থেকে এখন থেকে 40,000 বছর পূর্বে মানুষ কি করত, কি কাজ শুরু করত। দেখো এই সময় কিন্তু মানুষ পশুপালন করত, কৃষি শিল্প রয়েছে, শক্তি উৎপাদন রয়েছে, কিন্তু পশুপালন করত 40,000 বছর আগে। এরপরে রয়েছে দেখো তোমাদের
13 মানুষ প্রথম কোন অঞ্চলে কৃষিকার্য শুরু করে, এগুলো কিন্তু আমরা ইতিহাসে পড়েছি। দেখো নদীর অববাহিকা অঞ্চলে কিন্তু মানুষ কৃষিকার্য শুরু করে, যেমন সিন্ধু নদীর অববাহিকা, মেসোপটেমিয়ার ইউফ্রেটিস টাইগ্রিস নদীর অববাহিকা, ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায় এইসব জায়গায় কিন্তু মানুষ কৃষিকার্য কিন্তু শুরু করে। তার মধ্যে নদীর অববাহিকা কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার, মানে সি। এরপরে রয়েছে দেখো 14তে বলা হয়েছে মানুষ আনুমানিক কত বছর আগে প্রথম পশুপালন করে। দেখো এখানে কিন্তু 10,000 থেকে 13,000 বছর আগে, তার মানে 10,000 থেকে 13,000 বছর আগে কিন্তু মানুষ কি করে, পশুপালন করে। এরপরে 15তে রয়েছে মানুষ প্রথম কোন অঞ্চলে পশুপালন করতে শেখে। দেখো এখানে তোমরা জানো পশ্চিম এশিয়ার পাহাড়ি অঞ্চলে কিন্তু মানুষ প্রথম পশুপালন করতে শেখে। এরপরে রয়েছে দেখো 16 সভ্যতার শুরুর দিকে মানুষের পেশা কি ছিল, শিকার। দেখো মানুষ শিকার করে বনের ফলমূল কিংবা পশু শিকার করে কিন্তু তারা চলতো। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সবুজ বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত, সবুজ বিপ্লব কথাটি কিন্তু কৃষির সঙ্গে যুক্ত। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। আর সবুজ বিপ্লব কিন্তু ভারতে প্রথম ঘটেছিল কিন্তু পাঞ্জাবে, ঠিক আছে, পাঞ্জাবে কিন্তু ভারতের প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল। গম ফসলকে কেন্দ্র করে সবুজ বিপ্লব ঘটেছিল 1960 কিংবা 66 দশকে, ঠিক আছে। এই প্রথম সবুজ বিপ্লব ভারতে ঘটেছিল, তো অবশ্যই গমকে কেন্দ্র করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 নম্বরের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার। দেখো সবুজ বিপ্লবের জনক বা ফাদার অফ গ্রিন রিভলিউশন কাকে বলা হয়। দেখো সবুজ বিপ্লবের জনক বলা হয় কিন্তু নরম্যান বোরলগকে কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয়। এটি কিন্তু বিশ্বের, এই নরম্যান বোরলগ ছিল কিন্তু দেখো নর্থ আমেরিকার দেখো মেক্সিকোর নর্থ আমেরিকার মেক্সিকোর দেখো একজন নাগরিক এবং বিজ্ঞানী, যিনি এই সবুজ বিপ্লব সম্পর্কে তিনি অনেক ধারণা, অনেক কনসেপ্ট দিয়েছে, যেটা গমকে কেন্দ্র করে হয়েছিল। তাই সবুজ বিপ্লবের জনক কিন্তু বলা হয় বিশ্বের মধ্যে নরম্যান বোরলগকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে হারভেস্টার ব্যবহার করা হয় কিসের জন্য। দেখো হারভেস্টার ব্যবহার করা হয় ফসল সংগ্রহ বা ফসল কাটার জন্য, তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন তোমাদের, দেখো ট্রিপল স্টার, HYV বীজের পূর্ণ রূপটি কি। দেখো এর উত্তর আমি বলে দিচ্ছি একবারে, হাই ইয়েল্ডিং হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। এটি কিন্তু দেখো এই যে উন্নতশীল এক ধরনের বীজ, এই বীজ যেটি রয়েছে সেটি কিন্তু ফুল ফর্ম, এটা বলে দিলাম। আর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, HYV এর সম্পূর্ণ রূপ। এরপরে রয়েছে দেখো 21 বলা হয়েছে কফি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোনটি। দেখো কফি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কিন্তু রয়েছে, আমি বলে দিচ্ছি, বাদামি বিপ্লব। দেখো লাল বিপ্লব এখানে হবে না, লাল বিপ্লব কিন্তু মাংস এবং টমেটোর সঙ্গে যুক্ত, ঠিক আছে। গোলাপি বিপ্লব রয়েছে আর তার যেটি চিংড়ি মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত। হলুদ বিপ্লব রয়েছে তৈলবীজ উৎপাদনের সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 নীল বিপ্লবে এর সঙ্গে সম্পর্কিত বিকল্প কোনটি। নীল বিপ্লব মানে মানে ব্লু রেভলিউশন, এই ব্লু রেভলিউশনের সঙ্গে যুক্ত কিন্তু মাছের উৎপাদন বৃদ্ধি এবং জল মানে ওয়াটার, জলসম্পদ এবং মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে কিন্তু এই নীল বা ব্লু রিভলিউশন কথাটি যুক্ত। দেখো নীল বিপ্লব দেখো নীল বিপ্লবের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে কানাইয়া, ঠিক আছে। অরূপ কৃষ্ণান নীল বিপ্লবের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে অরূপ কৃষ্ণানন। অরূপ কৃষ্ণানন, তিনি কিন্তু এই নীল বিপ্লবের সঙ্গে যুক্ত রয়েছে। তো এরপরে রয়েছে 23 নিম্নলিখিত কোনটি ধূসর বিপ্লবের সঙ্গে যুক্ত। ধূসর কথার মানে সারের সঙ্গে, ফার্টিলাইজারের সঙ্গে যুক্ত কিন্তু এই ধূসর বিপ্লব, ঠিক আছে, গ্রে রিভলিউশন। এরপরে রয়েছে দেখো তোমাদের 24 বলা হয়েছে নিম্নলিখিত কোনটির উৎপাদন বৃদ্ধি রূপলি তন্তু হিসেবে ব্যবহার করা। দেখো রূপলি তন্তু মানে তুলোর সঙ্গে কিন্তু এই কথাটি যুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে এই ভিডিও দেখছো, তোমাদের কিন্তু দেখো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো আর তাদের অবশ্যই তোমাদের ওয়েলকাম। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা তোমাদের ছোট্ট আঙুল
আঙুল দিয়ে তোমরা কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে তোমাদের 25-এ রয়েছে শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন সম্পর্কিত কিসের সঙ্গে? দেখো দুগ্ধ উৎপাদনের সঙ্গে। দুগ্ধ উৎপাদনের সঙ্গে কিন্তু এই হোয়াইট রিভলিউশন কথাটি যুক্ত। একে আবার অপারেশন ফ্ল্যাটও বলা হয়, একে আবার ওএফ অপারেশন ফ্ল্যাটও বলা হয়। দুগ্ধ বিপ্লব বা হোয়াইট রিভলিউশন, একে আবার হোয়াইট রিভলিউশনও বলা হয়। ঠিক আছে, অপারেশন ফ্লাড বলা হয়, হোয়াইট রিভলিউশন বলা হয়, শ্বেত বিপ্লব বলা হয়, দুগ্ধ 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 বিপ্লব বলা হয়। সেটি যুক্ত কিন্তু রয়েছে দেখো দুগ্ধ বিপ্লব, শ্বেত বিপ্লব মানে দুগ্ধ বিপ্লব। ঠিক আছে, ভার্গিস কুরিয়ান এই দুগ্ধ বিপ্লবের কিন্তু জনক আমি বলে দিচ্ছি, ভার্গিস ইন্ডিয়ান কিন্তু ভার্গিস ভার্গিস কুরিয়ান। এই ভার্গিস কুরিয়ান কিন্তু দেখো দুগ্ধ বিপ্লবের জনক। এরপর এই দুগ্ধ বিপ্লব কিন্তু ঘটে প্রথমে কার্নালে, ঠিক আছে, হরিয়ানার কার্নালে দুগ্ধ বিপ্লব, আমুল এর এক্সাম্পল। এরপরে রয়েছে 26-এ রূপলি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? রূপলি বিপ্লব, দেখো রূপলি বিপ্লব এখানে রয়েছে, দেখো মাছ রয়েছে, ডিম রয়েছে, ফল রয়েছে, ফুল রয়েছে, এখানে কিন্তু মাছের সঙ্গে রূপলি বিপ্লব কথাটি যুক্ত। এরপরে রয়েছে দেখো গোলাপি বিপ্লব আমরা জানি পিঙ্ক কালার রিভলিউশন কথাটি যুক্ত কিন্তু চিংড়ি মাছের সঙ্গে, একটু আগে বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের 28-এ কোন শস্যের অধিক উৎপাদন হলুদ বিপ্লব নামে পরিচিত? আমি প্রথমেই বলেছিলাম তৈলবীজ। দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রামধনু বলা হয়েছে, দেখো রামধনু বিপ্লব ফুল, সবজি, প্রজাপতি, মৌমাছি। উত্তর কিন্তু হবে দেখো সবজি। রামধনু বিপ্লব, রেইনবো রিভলিউশন কথাটি সবজি উৎপাদনের সঙ্গে যুক্ত, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে লাল বিপ্লব, আমি আগেই বলেছি মাংস এবং টমেটো এই রেড রিভলিউশন যুক্ত কোথায় আছে? মাংস, হ্যাঁ মাংস এবং টমেটো উৎপাদনের সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে তোমাদের 31-এ দেখে নিচ্ছি কি আছে। 31-এ রয়েছে কিসের অধিক উৎপাদন সোনালী বিপ্লব নামে পরিচিত? দেখো রয়েছে ফল এবং মধুর সঙ্গে কিন্তু এই কথাটি কিন্তু যুক্ত রয়েছে। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি 32-এ ট্রিপল স্টার কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? দেখো এটি কিন্তু কাকে সবুজ মানে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে এই দ্য কারেক্ট আনসার, সবুজ বিপ্লবের জনক বলা হয়। এরপরে 33-এ রয়েছে জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য কোন সংরক্ষণ ব্যবস্থার সাহায্যে নেওয়া দরকার? দেখো ইনসেটু এবং এক্সেটু এই দুটি কিন্তু সংরক্ষণের জন্য আওতায় নেওয়া উচিত গভর্নমেন্টকে। দেখো ইনসিটু কথার মানে প্রাকৃতিক বাসস্থানের মধ্যে রেখেই যে সমস্ত প্রাণী বা উদ্ভিদকে সংরক্ষণ করা হয় তাকে ইনসিটু বা স্বস্থানীয় সংরক্ষণ বলে, যেমন বলতে পারো সুন্দরবন। এরপরে রয়েছে এক্সেটু, যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা বিপদগ্রস্ত, যেগুলো আর ওই অরণ্য বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে টিকে রাখা সম্ভব নয়, সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোকে তুলে এনে কোনো চিড়িয়াখানায় কিংবা বোটানিক্যাল গার্ডেনে সেগুলোকে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা হয়, তখন তাকে এক্সেটু বা বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ বলে। যেমন তার মানে উত্তর কিন্তু উভয়ই হবে। ঠিক আছে, তা এরপরে রয়েছে দেখো জেনে রেখো এই জেনে রেখোর মধ্যে কয়েকটা দিয়েছি দেখো। শ্বেত বিপ্লব দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত, নীল বিপ্লব মাছের সঙ্গে হলুদ বিপ্লব, তৈলবীজ, ধূসর বিপ্লব সার উৎপাদন, গোলাপি বিপ্লব চিংড়ি উৎপাদন, লাল বিপ্লব মাংসের উৎপাদনের সঙ্গে যুক্ত, রূপলি বিপ্লব ডিমের সঙ্গে, সোনালী বিপ্লব ফল এবং দেখো ফল উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে, বাদামি বিপ্লব রয়েছে দেখো কফির সঙ্গে যুক্ত রয়েছে, রামধনু বিপ্লব সবজি উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে যেগুলো আমি তোমাদের কভার করে দিলাম। এই কভার করার পরেও আমি যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই আমাদের বলবে। আর কার কবে তোমাদের পরীক্ষা এই পরিবেশবিদ্যা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেও। থ্যাংক ইউ তোমাদের। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সঠিকভাবে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে এসো। আর পরিবেশবিদ্যা দেখো তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, একটু চিন্তা ভাবনা করে আনসার দেবে, দেখবে হয়ে যাবে। তো ভালো থেকো, ধন্যবাদ।